এই ঘর থেকে ওনাদেরকে বার করতে চেয়েছিলেন, দ্যাটস ওয়াই গেটের যে সামনে 3টে দাগ করলেন কুমকুম সিঁদুর আরো কিছু দিয়ে। আস্তে আস্তে আগুনটা থিতিয়ে গিয়ে আগুনটা নিভে গেল। তারপরে ঘরটাকে ভালো করে পরিষ্কার করা হলো, উনি নিজেই করলেন ভদ্রলোক। আরও আমরা মেয়ে বসাতে পারবো, আরও কাস্টমার বাড়বে, ওরা নিজের লাভ দেখছে অবভিয়াসলি। জ্ঞান হারায়নি সেদিন, ও এক কোণে একদম গুটিসুটি মেরে বসে গেছে, বসে যতদূর হয় ঠাকুরের নাম করছে। এবার উনি আমাকে বলছিলেন, যখন ওই ভয়েস নোটটা উনি পাঠিয়েছিলেন, রোজি, উনি বলেছিলেন ততদিনে না আমার ভগবানের ওপর থেকে ভরসা উঠে গেছিল, আমি আর ভগবানকে ডাকতাম না, কাঁদতাম ঠিকই কিন্তু ভগবানকে আর ডাকতাম না। কিন্তু ওরকম একটা ভয়ঙ্কর জিনিস দেখার পর আমাদের তো আর কোনো ভরসার জায়গা নেই, শেষমেশ গিয়ে ওখানেই যেতে হয়। তো উনি অনেক দিন পর বলছে, বহু বছর পর আমি ভগবানের নাম নিয়েছিলাম ভয়ের চোটে। তো ওইটা হওয়ার পর তারপরের দিন যখন আবার ওনাকে ওই ঘর থেকে বের করা হয়েছিল, তখন ওই মহিলাটিকে, যে কিনা এর আগের দিন ওনাকে ডিটেলস দিয়েছিল, তাকে এবং তারই আরেকজন ছিল, তারই বোন নাকি, দুজনকে একসাথে আনা হয়েছিল। যাই হোক, দুজনকেই ও জিজ্ঞেস করেছিল ব্যাপারটা কি, একটু বলো, আমি কালকে এরকম দেখেছি, আমি ওই কান্নাটা বারবার আমার মাথায় আসছে, কানে বাজছে, আমি না নিতে পারছি না। আর এই জিনিসটা হওয়ার পর না উনি চোখ বন্ধ করতে পারতেন না, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে ওই যে কান্নাটা মনে হতো দ্বিগুণ হয়ে কানে বাজছে, আর ওই মেয়েটাকে ও দেখতে পাচ্ছে, ওই ক্ষতটা ও দেখতে পাচ্ছে, ও নিতে পারতো না। সেই জন্য না ও কী করতো, ও বলছে আমার ঘুম পাচ্ছে, আমি তো সারা রাত ঘুমাইনি ভয়ের চোটে, আমি বারবার চোখে জল দিচ্ছি, নিজেকে ছ্যাঁকা দিচ্ছি বা নিজেকে চিমটি কাটছি যাতে আমি চোখ বন্ধ না করে ফেলি। চোখ বন্ধ করলেই ওই জিনিসটা আসছে আমার কাছে, মানে হন্ট করছে ওনাকে এই ব্যাপারটা। তো এই জিনিসটা হওয়ার পর ও বলছে, একটু বলো না, অন্তত জেনে মরি, আমি তো এখানে মরেই যাব, অন্তত জেনে মরি ব্যাপারটা কি হয়েছিল। তখন উনি বললেন, এখানে একটু সেন্সিটিভ ব্যাপার আছে। সেন্সিটিভ কেন বলছি, এখানে একজনের নাম আছে, যে নামটা আমি অবভিয়াসলি নেব না, একজন রাজনৈতিক নেতা, তাকে সবাই চেনে, সবাই, অন্তত আমাদের বাংলার সবাই তো চেনেই, দিল্লিতেও চেনে, চেনে। তো তিনি তখনও নেতা হননি, কিন্তু একটা বেশ তার রোয়াব ছিল সেই টাইমে। তিনি তখন এই যৌনপল্লীর নিয়মিত খদ্দের ছিলেন এবং তার টার্গেট ছিল সবসময় মাইনর মেয়ে, মানে যাদের বয়স 12 বছরের নিচে। বেস্ট হয় যদি সে ভার্জিন হয়, নতুন মেয়ে, কোট আনকোট নতুন মেয়ে, উনি এই কথাটাই বলেছিলেন রোজি, ওরা এটাকে তাই, মানে ওদের তাই বলে নতুন মেয়ে। নতুন মেয়ে মানে ফ্রেশ যেটাকে বলা হয়। তো নতুন মেয়ে তার টার্গেট থাকতো সবসময়। বুঝতে পারছি না, এখানে মানুষের কথা বলা হচ্ছে না, কোনো জিনিসের কথা। ওই যে বললাম না, আমি প্রথমেই বলে নিলাম যে, আমি প্রথমেই যেটা বললাম যে অলৌকিক আমরা প্রচুর শুনি, প্রচুর পিশাচের কথা তোর পডকাস্টে কল রেকর্ডিংয়ে শুনেছি, প্রচুর ভৌতিক শুনেছি, অনেক অত্যাচার হয়তো করে, কিন্তু আমার মনে হয় মানুষের থেকে ভয়ঙ্কর কিছু নেই। নেভার। এত স্পিরিচুয়াল হেল্পের জন্য কেস আসে, তো ডিল করি, প্রেডিকশন দিই, সলভ করি, ঠিক আছে। আমার সত্যি কথা বলতে রিয়েলাইজেশন হচ্ছে এইসব প্যারানর্মাল জিনিসপত্র আলাদা জায়গাতে, বাট মানুষের থেকে বড় মানে পাশবিক কেউ নেই, অ্যাকচুয়ালি নেই, মানুষের থেকে ভয়ঙ্কর কিছু নেই। এবং হয়তো তোর একটু বায়াস লাগতে পারে আমার এই ওপিনিয়নটা, যে এই পাশবিক অত্যাচারে সব থেকে বেশি শিকার হয় মেয়েরা। বায়াস কি? এটা সত্যি ঘটনা। ছেলেরা যে একেবারে হয় না সেটাও ভুল, ছেলেরাও হয়, বাট মেয়েদের সংখ্যাটা অনেক বেশি, প্রচুর বেশি, মানে অগুন্তি। মানে সেই সংখ্যাটা যদি সত্যি সত্যি আমাদের সামনে আসে, হ্যাঁ, বহু, মানে এটা তো আজ থেকে নয়, প্রাচীন যুগ থেকে এই জিনিসটা হয়ে আসছে। তো সেই নাম্বারটা যদি একবার আমাদের চোখের সামনে আসে না, আমরা আটকে উঠবো, বিশ্বাস করতে পারবো না। যাই হোক, তো ব্যাক টু দ্য ইনসিডেন্ট। তো ওই যে এখনকার একজন পলিটিশিয়ান, তিনি তখনও পলিটিশিয়ান হননি, কিন্তু তার একটা প্লেসমেন্ট ছিল একটা বিশেষ জায়গায়। সে এসেছিল তার একজন ডান হাত বা প্রধান সাকরেতকে নিয়ে। আসার পর তার যথারীতি ডিমান্ড ছিল একজন ফ্রেশ মেয়ে, ঠিক আছে। তাকে দেওয়া হয়েছিল একজন ফ্রেশ মেয়ে, যে কিনা একজন মাইনর এবং একজন ভার্জিন। তার সঙ্গে সেই যে পলিটিশিয়ান, সে অকথ্য অত্যাচার চালায়, অর্থাৎ তাকে ধর্ষণ করে, সোজা কথায় বলতে গেলে তাকে ধর্ষণ করা হয়। এবার সে কী ধরনের অত্যাচার করেছিল অতটা ডিটেলস সে জানে না, কিন্তু তার ঠিক পরেই তার যে প্রধান সাকরেত,
তাকে যখন মেয়েটিকে হ্যান্ডওভার করা হলো, সে ছিল আরও এক কাঠি ওপরে। মানে তার ব্রুটালিটি বা নিষ্ঠুরতার, নৃশংসতার কোনো সীমা পরিসীমা ছিল না। এরা কি করে, নিজেদের ভিতরকার ফ্রাস্ট্রেশন, রাগ এবং পাওয়ারটাকে জাহির করার জন্য এই ধরনের যে নিপীড়িতা থাকে তাদের উপর অকথ্য অত্যাচার চালায়। এই মেয়েটিও তারই শিকার হয়েছিল। দ্বিতীয় মানে পলিটিশিয়ানের পর যে সাকরেতটি এলো, সেও মেয়েটিকে ধর্ষণ করলো, মানে খুবই ব্রুটালি ধর্ষণ করলো। এবং সে যেটা করলো, নিজের ভেতরের পাশবিক মানে কি বলবো, একটা ভাব, যেটা পাশবিক ভাব, সেটাকে ব্যক্ত করার জন্য বা নিজের পাওয়ারটাকে বোঝানোর জন্য সেই মেয়েটিকে আঘাত করা শুরু করলো। অর্থাৎ প্রচণ্ড মারপিট করা, ওই বাচ্চা মেয়েটাকে মারপিট করা, তার গায়ে আঘাত করা, ছুরি বা ব্লেড দিয়ে তার গা চিড়ে দেওয়া, তাকে তার মাথা দেওয়ালে ঠুকে দেওয়া থেকে শুরু করে তার প্রাইভেট পার্টে সিগারেটের ছ্যাঁকা বল বা কোনো শার্প অবজেক্ট দিয়ে আঘাত করা, কাচের বোতল ইনসার্ট করে সেই কাচের বোতলটা ভেতরেই ভেঙে দেওয়া, এই জিনিসগুলো সে করেছিল। এবং অবভিয়াসলি কোনো মানুষের পক্ষে এতটা অত্যাচার নেওয়া সম্ভব নয়। সেইখানে তো সে একটা বাচ্চা মেয়ে, ছোট্ট একটা মেয়ে। এবং আগে তোকে যেরকম বললাম, বাচ্চা মেয়েদেরকে নিজেদের বশে করার জন্য তাদের দিনের পর দিন খেতে দেওয়া হয় না, জল দেওয়া হয় না, এবং আগে থেকেই তাদের মারধর করা হয়। সেই মেয়েটিও নিশ্চয়ই সেই সবের শিকার হয়েছিল। সেই দিক থেকে দেখতে গেলে তার শরীর আগে থেকেই খুব খারাপ ছিল, এবং মানে ফলস্বরূপ মেয়েটি মারা যায়। জলও পায়নি। খুবই ভয়ঙ্কর একটা মৃত্যু সেই মেয়েটি পেয়েছিল। এবং যে সাকরেতটা, সম্ভবত তারা দুজনেই মত্তব এবং নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তাদের স্বাভাবিক বোধ বুদ্ধি কাজ করছিল না। সে কারণে নিজেদের কাজ হয়ে যাওয়ার পর মেয়েটির কি হলো সেদিকে তারা ভ্রুক্ষেপও করে। মেয়েটিকে ওইভাবেই ঘরের মধ্যে ফেলে রেখে তারা বেরিয়ে চলে আসে। তারা হয়তো বুঝতে পেরেছিল, পেয়েও হয়তো পাত্তা দেয়নি। এবং তারা যদি খুব স্যাটিসফাইড হয়, অর্থাৎ খুব খুশি হয়, তারা বেরিয়ে কিছু বকশিস দেয় বাইরের লোকেদের, বা অনেক সময় যারা যৌনকর্মী তাদেরকেও হাতে বকশিস দেয়। এক্ষেত্রে সেটা ছিল না, মেয়েটিকে কোনো বকশিস দেওয়া হয়নি। তারা বেরিয়ে এসে বাইরে যারা ছিল, যারা আর কি দালাল বল, কিপার বল, তাদেরকে বেশ মোটা টাকা বকশিস দিয়ে তারা বেরিয়ে আসে। তারাও খুশি হয়ে গেছে, তারা ভেবেছে সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। তারাও আর মেয়েটির খবর নেয়নি যে মেয়েটি কেমন আছে। এতটাই তারাও বেশি মানে নিষ্ঠুর, যেটাকে বলা হয়। মেয়েটি ওখানে অর্থাৎ মরে পড়ে রইল সারা রাত। ওই রকম প্যাথেটিক একটা মৃত্যু সে পেল, জল তো পেলই না, এবং তার দেহ সারা রাত পড়ে রইল। ভোরের পর যখন তাকে ডাকতে গেছে, বা হয়তো তারা বুঝতে পেরেছিল যে মেয়েটি কেন উঠছে না বা কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, তখন তারা দেখতে পেল মেয়েটি মারা গেছে। এবং সেই মেয়েটিকে রাখা হয়েছিল ওই ঘরটাতেই, যেই ঘরে রোজিকে রাখা হয়েছিল এবং টিনাকে রাখা হয়েছিল। তখনও পর্যন্ত ওই যে বিল্ডিংটা তখনও চালু ছিল। এই ইনসিডেন্টটার পর থেকে ওই যে বিল্ডিংটা, সেখানে প্রচুর হন্টিংস শুরু হলো। যেসব কাস্টমার্সরা আসতো তারা ভয় পেত, যেই মেয়েরা ওখানে থাকতো, যেসব যৌনকর্মীরা, তারা ভয় পেত, তারা ওখানে থাকতে চাইতো না। তো আস্তে আস্তে কি হলো, ওই যে বিল্ডিংটা ওটা বন্ধ করে দিতে ওরা বাধ্য হলো। কারণ কাস্টমার যদি ওদের থেকে চলে যায়, এটা ওদের একটা বড় লস। আর যারা ওখানে যৌনকর্মী আছে তারাও যদি থাকতে না পারে, সবাই মিলে যদি বলে যে আমি থাকতে পারছি না, আমরা ভয় পাচ্ছি, তো অবভিয়াসলি মুভ করে দেওয়া ছাড়া ওদের কাছে কোনো অপশন নেই। তো সেক্ষেত্রে কি হলো, আস্তে আস্তে ওই বিল্ডিংটা পুরোপুরি বন্ধ হয়ে গেল, অ্যাবান্ডেন্ড হয়ে গেল। এইটা হচ্ছে এই ঘটনাটা। তো তারপরে কি হলো, এই যে ওদেরকে শিফট করে দেওয়া হলো, এরপরে যেই হন্টিংসগুলো দেখা যেত সেটা অল্প অল্প করে আমি বলি, যেটা আমি শুনেছি। ধর নিচ দিয়ে কিছু লোকজন যাচ্ছে, হঠাৎ করেই দেখতে পেত ওই যে অন্ধকার বিল্ডিংয়ের বারান্দায় কেউ একটা দাঁড়িয়ে রয়েছে যার গায়ে আগুন জ্বলছে। এটা দেখতে পেত, অনেকে দেখতে পেত। যারা জানতো তাদের কথা আমরা বলতে পারি যে হ্যালুসিনেট করছে। যারা জানে না তারাও দেখতে পেত। তারা দেখতে পেতে ভাবতো যে সত্যি সত্যি কেউ গায়ে আগুন দিয়েছে। এরকম বহুবার হয়েছে।
যে এরকম দেখতে পেয়ে তারা ছুটে চলে এসছে বাঁচানোর জন্য, কিন্তু এসে দেখতে পেয়েছে না সেরকম কিছু ঘটেনি কারোর সঙ্গে। তো এই জিনিসগুলো যখন হওয়া শুরু করলো তখন ওরা মানে ততদিন যেই অ্যাবান্ডেন্ট যে ঘরটা ছিল ওটার দরজাটা খোলাই থাকতো, ওখানে তো কেউ নেই, আর কে কি চুরি করবে ওখান থেকে, খোলা থাকতো। তারপরে কি হলো, ঘরটা বন্ধ করে রাখা হতো, এই ইনসিডেন্টগুলো ঘটতো। আর ওই মেয়েটি কি বাচ্চা যে মেয়েটিকে, ওকেও দেখা যেত ওই যে বারান্দাটা, টানা বারান্দাটা, ওখানে ওরকমভাবেই হাতে ভর দিয়ে কেউ একটা ঘুষতে ঘুষতে এগোচ্ছে। তো অনেকে আছে মনে করতো যে ও পালানোর চেষ্টা করছে, তখন ওকে ধরে আবার ঘরে ভরে দেওয়ার জন্য যখন আসতো দেখতে পেতো না আর কেউ নেই। তো এই ধরনের হন্টিংসগুলো প্রায়ই ওখানে ঘটতো, লোকে ভয় টয় পেত। তো তারপর থেকে আমি যেই সিচুয়েশনটা বললাম সেটা ছিল। এরপর যেটা হলো, এই যে রোজির কথা বলছি, অনেক বছর কেটে যাওয়ার পর সেও বুঝতে পেরেছিল যে এইটাই তার ভবিতব্য, সে এখান থেকে বেরোতে পারবে না কোনোভাবেই। এক প্রকার সে মেনেই নিয়েছে, এখনও তাই মেনে নিয়েছে ব্যাপারটাকে, যে ও আর চেষ্টা করে না ওখান থেকে বেরোনো, ওরা চেষ্টা করে না। তো একদিন ওরা আর কি করে, এখনকার কথা বলছি, দিনের বেলায় নিজেদের মতো থাকে, নিজেদের রান্না টান্না করার পর মানে বিকেলের পর থেকে তাদের কাজ শুরু হয়। ও সেদিনও মানে দিনের বেলা রান্না করার জন্য নিচে নেমেছিল, নিচে মার্কেট রয়েছে সেখান থেকে কিছু কেনার জন্য, শপিং টপিং করার জন্য, শপিং মানে ওই চাল ডাল ইত্যাদি এসব কেনার জন্য ও বাইরে বেরিয়েছে, কিনছে। সেই সময় একটা লোককেও দেখতে পায়। লোকটার পরনের মানে ওখানে যে ধরনের মানুষটা আসে তাদের থেকে তার পরিধেয় বস্ত্র একটু আলাদা, অন্যরকম। তার গায়ে ধুতি পাঞ্জাবি ছিল, ধুতির রং তো সাদা, আর যে পাঞ্জাবিটা ছিল সেটা লাল রঙের পাঞ্জাবি। তার গলায় নাকি ওই তোর পদ্মবীজের মালা, ক্রিস্টালের মালা এরকম ছিল। আর সেই মানে লোকটাকে দেখতে খুব ভালো, মানে তাকে দেখে কোনো ব্যাড ভাইব আসে না বা ভয় লাগে না, এরকম মানে খুব সৌম্য চেহারা যেটাকে বলা যায় সেরকম দেখতে একজন লোক, ভদ্র চেহারা একজন লোক। তিনিও ওই দোকানে এসেছিলেন কিছু কিনতে। তো যে দোকানদার সে ওই লোকটিকে রেফার করছিল বা অ্যাড্রেস করছিল জ্যোতিষবাবু বলে, অর্থাৎ বোঝা গেল তিনি একজন জ্যোতিষী মানুষ। তো এবার যে রোজি, সে তার নিজস্ব ভঙ্গিতে, এবার তার এত বছর উনি ওখানে রয়েছে, ওর কথা বলার ভঙ্গি চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। তো ওর নিজের ভঙ্গিতে বলেছে, বাবু আমার হাতটা দেখে দে তো, আমি কি এখানেই মরবো না মুক্তি আছে আমার। ও হাতটা এগিয়ে দিয়েছে। তো জ্যোতিষ যিনি ছিলেন উনি ওর হাতটা দেখলেন বেশ অনেকক্ষণ ধরে, দেখার পর উনি বললেন উনি নাকি রোজির দিকে অনেকক্ষণ চেয়েছিলেন সাইলেন্টলি, মানে অ্যাজ ইফ উনি নিজেকে প্রিপেয়ার করছিলেন কিভাবে বলবো আমি। উনি হয়তো কোনো আশা দেখতে পাননি। উনি শেষ পর্যন্ত বললেন যে দেখো, আমাদের তো পূর্বজন্মে প্রচুর খারাপ কাজ থাকে, ভেবে নাও তুমি পূর্বজন্মের কোনো পাপের প্রায়শ্চিত্ত এই জন্মেই করে গেলে, আশা করি পরজন্ম তোমার সুখের হবে, মানে এই জন্মে ওর আর মুক্তি নেই। কতটা প্যাথেটিক শুনতে লাগে। হ্যাঁ, মানে উনি ডিরেক্টলি বললেন না, ভদ্র মানুষ বলে, উনি ইনডাইরেক্টলি বললেন, বলে বুঝিয়ে দিলেন। তো রোজি যে সে বলছে যে তাহলে আমি কি করব, আমার কি করার আছে, আমার তাহলে আর কি মুক্তি নেই। তো উনি তাই বললেন, উনি আর কিছু বলছেন না, চুপ করে আছেন। তখন উনি রোজি হাতটা সরিয়ে নিয়েও বলছে, আমার কাছে তো আর টাকা নেই, যা ছিল আমি দোকানে দিয়ে দিলাম জিনিসপত্র কিনে। উনি শুধুমাত্র রোজির মাথায় হাত রাখলেন আশীর্বাদের মতন। ওই যে একটা স্পর্শ পেল, ও বলছে এতদিন পুরুষ মানুষও বলেনি, ও বলেছিল কোট আনকোট বেটা ছেলে স্পর্শ, মানে ছোঁয়া তো অনেক পেয়েছি, প্রত্যেক ছোঁয়ার মধ্যে একটা পশু ভাব থাকে, ওর মধ্যে লোভ থাকে, অত্যাচার থাকে। কিন্তু ওই যে একটা স্পর্শ আমি বহু 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 বছর পর পেলাম, যেখানে একটু স্নেহ ছিল, একটু ভালোবাসা ছিল, ওইটুকু ভালোবাসা পেয়ে ওনা নিজেকে কন্ট্রোল করতে পারে। ও হাউ হাউ করে কেঁদে ওই যে মানুষটি তার পায়ে পড়ে গিয়ে বলছিল, তুমি তো বললে যে আমার এখান থেকে আর মুক্তি নেই, অন্তত এখানে যে কটা দিন আছি আমি, মরার আগে পর্যন্ত আমাকে একটু শান্তিতে বাঁচতে সুযোগ দাও। তখন উনি যে লোকটি তিনি বললেন যে খাতে পারবি, তো নিয়ে গেল ওনাকে,
নিয়ে যাওয়ার পর ঘরটা দেখালো, উনি ঘরে প্রবেশ করেই বুঝলেন, আগে থেকে যে একটু বলা তো ছিলই, প্রবেশ করেই বললেন না জায়গাটা ভালো নয়, এখানে থাকতে পারবো না, যদি কিছু কাজ না করা হয় এখানে থাকা যাবে না। এবার উনি যেটা বলেছিলেন যে যারা ওখানে মারা গিয়েছিল তাদের যে বিদেহী আত্মা ওখান ছেড়ে আর বেরোতে পারছেন না, ওখানে ওরা একটা লুপে আটকে গেছে। যেই দিন তাদের মৃত্যু হয়েছিল ওই যে দিনটা, ওই মোমেন্টটার মধ্যেই নাকি ওই বিদেহী আত্মাগুলো আটকে গেছে। মানে এই যে মৃত্যু যন্ত্রণা, সেই দিন থেকে আজ অবধি ওই মৃত্যু যন্ত্রণাটা ওরা প্রতিক্ষণ পাচ্ছে। মানে খুবই ডিস্টার্ব দুটো আত্মা ওখানে রয়েছে বলা যায়, দুটো বা তিনটে। তো ওখানে ফার্স্টে যে কান্নাটা হচ্ছিল, হ্যাঁ সেটা তো আর কিছু। এবার কত বছর থেকে ওখানে কি হচ্ছে, হ্যাঁ দুটো ট্রেস ওই মহিলাটি বলতে পেরেছে। ওর হয়তো জানা দুটো, হয়তো ওখানে 200 জন আছে, হতেই পারে, কে বলতে পারে। এটা তো আজকের বিষয় নয়, বহু ইয়ে। আর প্রচুর যৌনকর্মী ওখানে অত্যাচারিত হয়েছে, তাদের মৃত্যু ঘটেছে এবং প্যাথেটিক মৃত্যু হয়েছে, কারোর মৃত্যু স্বাভাবিক হয়নি। কন্ডিশনটা বলছি শুনি, এই ঘর থেকে ওনাদেরকে বার করতে চাইছিলেন, দ্যাটস ওয়াই গেটের যে সামনে 3টে দাগ করলেন কুমকুম সিঁদুর আরো কিছু দিয়ে। মানে কাঠ কি করে 1.5 দিন জ্বলতে পারে, হার্ডলি হয়তো 1.5 ঘন্টা জ্বলতে পারে। আগুনে অনেক কিছু পবিত্র হয়। আর আগুনের রংটা, ও বলছিল আগুনের রংটা অদ্ভুতভাবে চেঞ্জ হচ্ছিল। এটা আমি জানি না কিভাবে হয়, আগুনের রং তো আমরা জানি কিরকম হয়, হলুদ কমলা টাইপ। আগুনের রংটা নাকি চেঞ্জ হচ্ছিল, একবার একটু সবজেটে, একটু নীলচে এরকম লাগছিল। এই জিনিসটা হওয়ার পর 1.5 দিন জ্বলার পর আস্তে আস্তে আগুনটা থিতিয়ে গিয়ে আগুনটা নিভে গেল। তারপরে ঘরটাকে ভালো করে পরিষ্কার করা হলো, উনি নিজেই করলেন ভদ্রলোক। এরা অ্যালাউ করেছিল? হ্যাঁ, কারণ ওরা করেছিল, কারণ ওদেরও তো একটা ভয় আছে, ওরাও তো ভয় পায় ব্যাপারটাকে। আর ওরা ভাবছে এটা যদি মুক্ত হয়ে যায় আরো আমরা মেয়ে বসাতে পারবো, আরো কাস্টমার বাড়বে, ওরা নিজের লাভ দেখছে অবভিয়াসলি। তো ওরা বলেছিল যে ঠিক আছে করা হোক। এবার ওখানে যারাই আছে কিনা, কিপার বল বা মালকিন বল, তারা নিজেরাও কিন্তু ভিকটিম।